সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। জি, আমিও ভালো আছি। তো বরাবর ন্যায় তোমরা অবশ্যই বই খাতা কলম নিয়ে তথা টিভির সামনে হাজির হয়েছ তথা উপস্থিত হয়েছ। আর তৎসঙ্গে তোমাদের সবাইকে সুস্বাগতম আমাদের এই পাঠশালায়। আজকে তোমাদের জন্য একটু ভিন্ন রকম অর্থাৎ ভিন্ন ধর্মী কিছু প্রশ্ন করতে চাই, তথা তোমরা বাসাতে পড়াশোনা করো কিনা আসলে আদৌ সেটা আমি একটু প্রুভ করতে চাই। তো সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, যেটাকে আমি নাম দিয়েছি পূর্ব জ্ঞান যাচাই তথা প্রি নলেজ টেস্ট। আমরাও শিখেছিলাম তথা আমাদের স্টুডেন্ট লাইফে শিখেছিলাম যে নতুন পাঠ শিখো, পুরাতন পাঠ একবার হলেও দেখো। তারই ধারাবাহিকতায় আমি তোমাদের জন্য আজকে সেই পূর্বজ্ঞান যাচাইয়ের একটি ব্যবস্থা রেখেছি। আচ্ছা সুজন, তুমি বলো যে উপাত্ত কত প্রকার? তার আগে বলে নিচ্ছি, এটি কিন্তু আমাদের গত ক্লাসের লেকচার ছিল, স্ট্যাটিস্টিক্স তথা পরিসংখ্যান। এবার বলো উপাত্ত কত প্রকার? 2 প্রকার। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা হৃদয়, তুমি বলো বিন্যস্ত উপাত্ত কাকে বলে? যে উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজানো থাকে তাদেরকে বিন্যস্ত উপাত্ত বলে। গুড। তৃষা, তুমি বলো উপাত্তের উপর ভিত্তি করে মধ্যক কয় ধরনের হয়ে থাকে সাধারণত? 2 ধরনের। গুড, লাভলি। কি কি সেটা কি বলতে পারবে? মধ্যক 2 ধরনের, তথা উপাত্ত জোড় হলে একরকম হবে আর বিজোড় হলে আরেক রকম হবে। গুড। 4 নম্বরে দেখো লেখা আছে মধ্যক কাকে বলে তথা মিডেন কাকে বলে? সুমন, তুমি বলতে পারবে যে মধ্যক কাকে বলে? আচ্ছা বলো। অর্থাৎ প্রদত্ত উপাত্তগুলিকে মানের ক্রমানুসারে সাজানোর পরে মাঝখানে বা মধ্যখানে যে পদটি থাকে সেটাকে মধ্যক বলে। গুড। কিন্তু প্রশ্ন হচ্ছে জোড়ের বেলায় কিন্তু একরকম হবে এবং বিজোড় হলে কিন্তু আরেক রকম হবে, তোমরা জানো। গুড, বসো। 5 নম্বর দেখো, এটা বলো রেদওয়ান, বলো যে প্রচুরক কাকে বলে? যে উপাত্তগুলো সর্বাধিকবার তথা সবচেয়ে বেশিবার থাকে সেটা হচ্ছে প্রচুরক। গুড, নাইস। তাহলে আমি বুঝতে পারলাম তোমরা বাসাতে পড়ালেখা করেছ, এটা আমার ধারণা। চলো আমরা আজকে আমাদের পাঠে মনোনিবেশ স্থাপন করি। দেখে নিচ্ছি আজকে আমাদের পাঠ পরিচিতি, বিষয় গণিত, শ্রেণী ষষ্ঠ, অধ্যায় ষষ্ঠ। বা চমৎকার, তোমার শ্রেণীর ষষ্ঠ, অধ্যায় ষষ্ঠ। এবার দেখবো আমরা হেডিং তথা পাঠ শিরোনাম। তোমাদের আজকের পাঠ শিরোনাম হচ্ছে জ্যামিতির মৌলিক ধারণা। আসলে মৌলিক ধারণা শুধু জ্যামিতির নয়, সব কিছুরই মৌলিক ধারণা থাকে, একটা বেসিক থাকে, একটা ফান্ডামেন্টাল থাকে, দ্য ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ জিওমেট্রি। তোমরা খেয়াল করো, যেখানে কিন্তু পর্ব 1 লেখা আছে, এর অর্থ হচ্ছে তোমাদের ষষ্ঠ অধ্যায়টি আসলে একটু ভাস্ট চ্যাপ্টার। আমি বলবো এই চ্যাপ্টারটি মিনিমাম 2 থেকে 3টে লেকচার প্রয়োজন আমি বিশ্বাস করি, তার জন্য আমি পর্ব 1 সিলেক্ট করেছি। গো নেক্সট। শিখন ফল তথা লার্নিং আউটকাম। এই অধ্যায় শেষে তোমরা যা যা শিখতে পারবে তার আলোচনা যেখানে অবস্থিত। দেখো নাম্বার 1, স্থান, তল ও বিন্দু ব্যাখ্যা করতে পারবে। নাম্বার 2, সরল রেখা, রেখাংশ এবং রশ্মির মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে এই অধ্যায় শেষ করে। দেখো নাম্বার 3, কোণ ও সরল কোণ ব্যাখ্যা করতে পারবে। নাম্বার 4, সন্নিহিত ও বিপ্রতীপ কোণগুলোর মধ্যে সম্পর্ক তোমরা ডেসক্রাইব করতে পারবে এবং প্রয়োগ করতে পারবে। নাম্বার 5, সমান্তর রেখা তথা প্যারালাল স্ট্রেট লাইন্স, এই সমান্তর রেখা তোমরা বর্ণনা করতে পারবে এই চ্যাপ্টার শেষ করে। নাম্বার 6 তথা লাস্ট, 2টি সমান্তর সরলরেখা ও একটি ট্রান্সভার্সাল তথা ছেদক দ্বারা উৎপন্ন কোণ সমূহ তোমরা অবশ্যই বর্ণনা করতে পারবে আজকের এই লেসন তথা লেকচার থেকে। তাহলে আমরা 6টি শিখন ফল সম্পর্কে ধারণা লাভ করতে পারছি। চলো আমরা আমাদের মূল পর্বে চলে যাই। খেয়াল করো, বিন্দু, রেখা ও তল সম্পর্কিত
কয়েকটি প্রয়োজনীয় ধারণা বা স্বতঃসিদ্ধ। নাম্বার 1, দুটি বিন্দুর মধ্য দিয়ে কেবল একটি সরলরেখা আঁকা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এটা নিয়ে একটু আলোচনা করি। দুটো বিন্দু, সাপোজ এ একটা বিন্দু, বি একটা বিন্দু। এই দুটা বিন্দু দিয়ে তুমি কিন্তু একের অধিক সরলরেখা আঁকতে পারবে? কখনোই পারবে না। তাহলে দুটো বিন্দুর মধ্য দিয়ে কেবল একটি সরলরেখা আঁকা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, তুমি ধরো তোমার ক্লাসরুমে ঢুকেছ, সেই রুমে একটি মাত্র দরজা আছে, তুমি সেই রুম দিয়ে কিন্তু তোমাকে ঢুকতে হবে এবং বের হতে হবে। দেয়ার ইজ নো এনি অল্টারনেট ডোর। তার মানে এই দরজাটি ছাড়া আর কোনো বিকল্প দরজা নাই তথা ওয়ে নাই। এটি হচ্ছে একটি এবং কেবল একটি মাত্র। নাম্বার 2, যেসব বিন্দু একই সরলরেখায় অবস্থান করে তাদেরকে সমরেখ বিন্দু বলা হয়। যেসব বিন্দু একই সরলরেখা, আজকে কিন্তু তোমার এর পুরো পাঠ জুড়ে থাকবে রেখা, রেখাংশ, রশ্মি, এগুলো বেশি পার্থক্য বা ব্যবহার থাকবে। তো যেসব বিন্দু একই সরলরেখায় অবস্থান করে, আরেকটি ফিগার দেখে নাও। সাপোজ এখানে একটা এ বিন্দু, বি বিন্দু, এখানে সি বিন্দু। তাহলে এই যে রেখাটার মধ্যে এ, বি, সি তিনটি বিন্দু আছে, এদেরকে বলা হয় সমরেখ তথা কুলিনিয়ার। তোমরা তিনজন বন্ধু একটি বেঞ্চে বসে আছো, তোমরা তিন বন্ধু কিন্তু সমরেখ তথা কুলিনিয়ার, একই বেঞ্চে আছো। সুপ্রিয় শিক্ষার্থী, সমরেখ বুঝতে পারছো আশা করি। একটি রেখাংশের দৈর্ঘ্যই তার প্রান্ত বিন্দু দ্বয়ের দূরত্ব। একটি রেখাংশ যদি আমরা পরে আলোচনা করব, এই এ বি এটা হচ্ছে একটি রেখাংশ, প্রান্ত বিন্দু হচ্ছে এ এবং বি। এই এ এবং বি এর মধ্যবর্তী দূরত্বই হচ্ছে এই রেখাংশের দৈর্ঘ্য। খেয়াল করবেন। 4 নম্বর খেয়াল করো, প্রান্ত বিন্দুদ্বয় ছাড়া রেখাংশের যে কোনো বিন্দুকে ওই রেখাংশের অন্তঃস্থ বিন্দু বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এখানে একটু প্রান্ত বিন্দুদ্বয় ছাড়া, এ বি একটি রেখাংশ, তার প্রান্ত বিন্দু হচ্ছে এ এবং বি। এই এ এবং বি ব্যতীত যদি কোনো বিন্দু থাকে তাদের মাঝখানে অবস্থান করে, সেটার নাম হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট তথা অন্তঃস্থ বিন্দু। তাহলে এই এ বি একটি রেখার, এই সি হচ্ছে একটা অন্তঃস্থ বিন্দু। তোমরা অবশ্য চিত্রটি দেখে ফেলবে। এখন দেখো, পি আর একটি রেখাংশ, কিউ তার একটি অন্তঃস্থ বিন্দু। সুপ্রিয় শিক্ষার্থী, পি আর রেখাংশ এবং কিউ হচ্ছে তার একটি অন্তঃস্থ বিন্দু। যদি পি আর এর বাইরে কোনো বিন্দু দিতে, সেটা হচ্ছে এক্সটেরিয়র পয়েন্ট তথা বহিস্থ বিন্দু। মনে রাখতে হবে তোমাদের। এখানে একটা শর্ত আছে, খেয়াল করো, যে পি কিউ প্লাস কিউ আর সমান পি আর হতে হবে। অর্থাৎ এই দুটি পোরশন পি কিউ যোগ কিউ আর সমান পি আর যদি হয়, তবেই কিন্তু সেটা অন্তঃস্থ বিন্দু হিসাবে পরিচিতি লাভ করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অন্তঃস্থ বিন্দু আশা করি বুঝতে পেরেছ। 5, একই সমতলে দুটি রেখা একটি এবং কেবল একটি বিন্দুকে পরস্পর ছেদ করতে পারে। খেয়াল করো, এই একটি রেখা আর এই একটি রেখা, খেয়াল করো, নাম দিচ্ছি এ বি সি ডি। এরা অনলি ওয়ান পয়েন্টে অর্থাৎ একটি মাত্র বিন্দুতে ছেদ করতে পারবে। কেবল একটি, আমি বলেছি একটু আগে যে একটি এবং কেবল একটি মানে কি, যে দরজা আমার একটি, এদিক দিয়ে ঢুকতে হবে এবং বের হতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এটাকে বলা হয় যে এটাতে কোনো অল্টারনেট কোনো ওয়ে নাই বা দ্বিমত তুমি পোষণ করতে কখনোই পারবে না। খেয়াল করো, তাহলে কি শিখলে? দুটি রেখা একটি মাত্র বিন্দুতে ছেদ করবে তারা। নাম্বার 6, যদি দুটি বিন্দু একই সমতলে অবস্থান করে, তবে তাদের সংযোগ রেখা সম্পূর্ণভাবে ওই তলেই থাকবে। ওই তলেই তো থাকবে, তাছাড়া কোথায় যাবে বলো? অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ তথা অপশন নাই। আমরা শুধু জ্যামিতি জানি, আসলে জ্যামিতি জানি, কিন্তু জ্যামিতিটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, তার একটু জানা আমি মনে করি তোমাদের প্রয়োজন আছে। জ্যামিতি যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে জিওমেট্রি। এগিয়ে যাচ্ছে দেশ, তোমরা অবশ্যই এই ইংরেজি কি ওয়ার্ডগুলো তোমরা অ্যাটলিস্ট জানার চেষ্টা করবে। জ্যামিতি বা জিওমেট্রি গণিত শাস্ত্রের একটি প্রাচীন শাখা। জিওমেট্রি শব্দটি গ্রিক জিও ভূমি অর্থাৎ আর্ক ও মেট্রন পরিমাপ তথা মিজার। এই জিও এবং
ম্যাট্রন এই দুটি শব্দের সমন্বয়ে জিওমেট্রি তথা জ্যামিতি শব্দটি গঠিত হয়েছে। আর তোমরা জানো হয়তো বা জ্যা অর্থ ভূমি আর মিতি অর্থ পরিমাপ, অর্থাৎ জ্যামিতি হচ্ছে ভূমির পরিমাপ। সুপ্রিয় শিক্ষার্থী, জ্যামিতি শুধু এখন ভূমির পরিমাপের জন্য ব্যবহৃত হচ্ছে না, এর ব্যাপক বিস্তার ঘটে গেছে ইতিমধ্যে। দেখো, তবে বর্তমানে জ্যামিতির বহুমাত্রিক বিস্তার ঘটেছে সুপ্রিয় শিক্ষার্থী, শুধু এখন ভূমির পরিমাপের মধ্যেই সীমাবদ্ধ নয়। লেটস স্থান, আমাদের লার্নিং আউটকামে কিন্তু ছিল স্থান, তল, বিন্দু, এগুলো তোমরা ব্যাখ্যা করতে পারবে, জানতে পারবে কি তারা। স্থান তথা স্পেস, আমরা বলি আমাকে একটু স্পেস দিবে, মানে স্থান দিবে, জায়গা দিবে। একটু খেয়াল করো, আমি একটু ছবি নিয়ে আসি নিচে। নিচের ছবিতে একটি ইটের ছবি, তোমরা বুঝতেই পারছো। ইটটি কিছু জায়গা দখল করেছে। তুমি যে বেঞ্চে বসে আছো বা দাঁড়িয়ে আছো বা শুয়ে আছো, তুমি যে পজিশনে যাবে, তুমি কিন্তু একটা জায়গা লাগবে তোমার, তুমি কিন্তু একটা স্পেস দখল করবে। এটাই হচ্ছে মূলত স্থান। তাহলে দেখো যে ইটটি কিছু জায়গা দখল করেছে, অর্থাৎ স্থান বলতে আমরা কোনো নির্দিষ্ট আকারে বস্তু যতটুকু জায়গা দখল করে ততটুকুই হচ্ছে তার স্থান বা স্পেস। সুপ্রিয় শিক্ষার্থী, নেক্সট তল তথা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সারফেস। আমরা তলকে একটু জানবো। আমরা বিভিন্ন বস্তুর উপরই ভাগ থেকে তলের ধারণা পেয়ে থাকি, যেমন ইট, টেবিলের উপরই ভাগ, কাগজের পৃষ্ঠা ইত্যাদি। একটি ইটের যেমন 6টি পৃষ্ঠ আছে, প্রত্যেকটি পৃষ্ঠকে বলা হয় এক একটি তল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই জানবে তলের শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। এটা তোমাদের জানা দরকার, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। আর ইটের প্রত্যেকটি পৃষ্ঠ এক একটি সারফেস তথা তল নির্দেশ করে। আমাদের ছিল লার্নিং আউটকামে ছিল বিন্দু তথা ইংরেজি প্রতিশব্দ পয়েন্ট। আমরা এখন দেখি বিন্দু কাকে বলে, কি জিনিস। প্রিয় শিক্ষার্থী, তোমাদের পুরো ক্লাসটি কিন্তু জ্যামিতির মৌলিক ধারণা, ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ জিওমেট্রি বিষয়টা বুঝতে হবে তোমাদের। যে বিষয়গুলো তোমরা বেশিরভাগে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, আমরা মেন জ্যামিতিগুলো শিখি, বাট এগুলোর প্রতি খুবই গুরুত্ব আমরা দেওয়ার চেষ্টা করি না। দেখো, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এর কোনোটিই নেই, দৈর্ঘ্যও নেই, প্রস্থও নেই, উচ্চতাও নেই, তাহলে আছে কি? শুধুমাত্র অবস্থান বা অবস্থিতি আছে, তাকেই বিন্দু বলে। পেন্সিলের সরু মাথা দিয়ে কাগজে ফোঁটা দিলে একে বিন্দুর প্রতিকৃতি বলে ধরা হয়। যেমন আমি তোমাদের স্ক্রিনে দেখাবো, এটা ধরে নাও পেন্সিল, আমি একটা ফোঁটা দিয়েছি, এটাই কিন্তু একটা বিন্দু, যার দৈর্ঘ্যও মাপতে পারবে না, প্রস্থও না, উচ্চতাও না, কিছুই তুমি মাপতে পারবে না। ইউ ক্যান নেভার মেজার। তাহলে আমরা একটি চিত্র দেখে নিই নিচে। দেখো, এটা হচ্ছে একটা বিন্দুর প্রতিকৃতি, ধরো এটা একটা বিন্দু। তোমাদের বোঝানোর সাথে আমি একটু নিরেট গোলকের মতো তৈরি করে ফেলছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, স্থান, তল তথা বিন্দু সম্পর্কে তোমরা ধারণা লাভ করতে সক্ষম হয়েছ, এটা আমার বিশ্বাস। নেক্সট, আমি একটু আগে বলেছিলাম যে রেখা, রেখাংশ এবং রশ্মি, এগুলি নিয়ে তোমাদের আজকে বিশদ আলোচনা হবে। বিকজ বড় ক্লাসে যখন তোমরা উঠো 8, 9, 10-এ রেখা, রেখাংশ, রশ্মি তোমরা কিন্তু সব গুলিয়ে ফেলো। রেখা, রেখাংশ, রশ্মি তোমরা সুনির্দিষ্টভাবে এগুলো চিনতে পারো না। আজকের ক্লাস থেকে অ্যাটলিস্ট তোমাদের রেখা, রেখাংশ এবং রশ্মিটা অন্তত পক্ষে চিনতেই হবে তোমাদের। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো নিম্নে ছকের মাধ্যমে রেখা। আরেকটি কথা বলতে চাই, শুধু রেখা যদি বলা হয় তোমাকে সরল রেখা বুঝতে হবে, যদি শুধু মুনাফা বলা হয় তোমাকে সরল মুনাফা বুঝতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে একটু ছক দেখতে পাচ্ছ, রেখা, রেখাংশ এবং রশ্মি। পার্থক্য বিষয়গুলো চিত্র, দৈর্ঘ্য, প্রান্তবিন্দু। সরল রেখার চিত্র দেখো, রেখাংশ দেখো, রশ্মি দেখতে পাচ্ছ। আমি ডিটেলস আলোচনা করব। দৈর্ঘ্য, সরল রেখার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। কেন নির্দিষ্ট দৈর্ঘ্য নেই? সরল রেখা দেখো দুদিকেই অ্যারো চিহ্ন তথা তীর চিহ্ন, এটা অসীম, কোথায় যাচ্ছে কোথায় গিয়ে থামবে উই ডোন্ট নো, আমরা জানি না। এই জন্য এটা দৈর্ঘ্য কখনো মাপা যায় না, বা নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য সরল রেখার নেই। রেখাংশটা চিন্তা করো, রেখাংশে কিন্তু কোনো অ্যারো চিহ্ন নেই, তার মানে কি এটা সসীম, যেটা কাউন্টেবল, কাউন্ট করা যাবে। অর্থাৎ রেখাংশের দৈর্ঘ্য নির্দিষ্ট, যেহেতু কাউন্টেবল, এই জন্য রেখার দৈর্ঘ্যটা, রেখাংশ দৈর্ঘ্যটা আমার নির্দিষ্ট, পরিমাপ করা সম্ভব। বাট রেখায় বলে কিন্তু হবে না। আবার আসো রশ্মি, যেখানেই তুমি অ্যারো চিহ্ন দেখবে, তীর চিহ্ন দেখবে, ওইটাই ধরে নিবা যে কখনো তার নির্দিষ্ট দৈর্ঘ্য মাপা যায় না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, রেখার অ্যারো আছে, রশ্মিতেও অ্যারো আছে,
তাহলে এই দুটি কিন্তু নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই, এটারও নেই, রশ্মিও নেই, আছে কার রেখাংশে। যেহেতু রেখাংশে কোনো অ্যারো চিহ্ন নেই, একদম ফিক্সড পয়েন্ট। এবার আসো প্রান্ত বিন্দু নিয়ে কথা বলবো। যেহেতু তার নির্দিষ্ট দৈর্ঘ্যই নেই, দুই দিকেই অ্যারো চিহ্ন, তাহলে তার কখনো প্রান্ত বিন্দু তথা টার্মিনাল পয়েন্ট তথা এন্ডিং পয়েন্ট কখনোই থাকতে পারে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আবার রেখাংশ চিন্তা করো, দেখো কোনো অ্যারো নেই, কোনো দিকেই নেই, ডানেও না বামেও না, তার মানে তার দুটি প্রান্ত বিন্দু রয়েছে, দুটো এন্ডিং পয়েন্ট আছে, শেষ আছে, সসীম আছে, যেটা মাপা সম্ভব। রশ্মি বলে চিন্তা করো, একদিকে অ্যারো আছে, আরেক দিকে অ্যারো নেই, তার মানে কি একদিক খোলা ওপেন, চলছে তো চলছে, কন্টিনিউয়াস, একদম চলছে, গতিশীল। তাহলে একদিক কিন্তু ফিক্সড, বন্ধ, ক্লোজ। তার মানে এর রশ্মির একদিক যেহেতু ক্লোজ আছে, বন্ধ আছে, তাহলে তার প্রান্ত বিন্দু আছে একটি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা রেখাচিত্রটা খেয়াল করো, রেখাংশ খেয়াল করো, রশ্মি খেয়াল করো, একটু পরে তোমার এগুলো বিশদ আলোচনায় আমার লাগবে। তাহলে সরলরেখার দৈর্ঘ্য নেই নির্দিষ্ট, রেখাংশের আছে, রশ্মির কিন্তু নেই। সরলরেখার প্রান্তবিন্দু নেই, রেখাংশের দুটি প্রান্তবিন্দু আছে, রশ্মির একটি মাত্র প্রান্তবিন্দু আছে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে রেখাংশ আজকের এই ক্লাসের পর থেকে আমি বিশ্বাস করি তোমরা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, তোমাদের লার্নিং আউটকামে কিন্তু ছিল কোন সরল কোণ, এগুলো ডিসকাস করতে পারবে, জানতে পারবে। তো তারই সূত্র ধরে এখন তোমরা দেখবো কোন অ্যাঙ্গেল। আমরা এখন কি আসছে, একটা অ্যাঙ্গেল। একই সমতলে দুটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে কোণ তৈরি হয়। রশ্মি দুটিকে কোণের বাহু এবং তাদের সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলে। তাহলে নিচের কোণটি আমরা লক্ষ্য করি, খেয়াল করো। এবার দেখো, অবশ্য তোমরা সংজ্ঞার সাথে যদি মিলিয়ে পড়তে পারো কখনোই ভুলে যাবে না, বা ভুলে যাওয়ার তোমার কোনো অপশন থাকবে না। একই সমতলে দুটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে, একটু আগে খেয়াল করেছ, ওপি একটি রশ্মি, ওপি কিন্তু একদিকে তীর থাকবে, আরেক দিকে থাকবে না, অর্থাৎ এটা খেয়াল করতে হবে। তাহলে ওপি একটি রশ্মি, ও কিউ একটি রশ্মি, ওপি এর প্রান্তবিন্দু হচ্ছে একটি তথা ও কিউ রশ্মির প্রান্তবিন্দু একটি তথা ও, দুটি রশ্মি একই বিন্দুতে মিলিত হয়েছে। লোকেট দেখো, খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থী, আবার একটি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে কি দুটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে কোণ তৈরি হয়। তাহলে যে বিন্দুতে মিলিত হয়েছে সেটাকে বলা হবে শীর্ষবিন্দু বা ভার্টেক্স বা কমন পয়েন্ট বা সাধারণ বিন্দু। তাহলে আমাদের এই ও বিন্দুতে কিন্তু একটা কোণ তৈরি হয়েছে, তাহলে তাদের সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলে। সুপ্রিয় শিক্ষার্থী বলে এখানে শীর্ষবিন্দুকে, ভার্টেক্সকে, এই অ্যাঙ্গেলের ও। থ্যাংক ইউ। নিচে কোণটি দেখতে পাচ্ছ। তাহলে ওপি হচ্ছে, ও কিউ হচ্ছে দুটি রশ্মি, অর্থাৎ যখন রশ্মি দুটো মিলিত হয়ে একটা কোণ তৈরি হয়েছে তখন আর রশ্মি বলবো না, তখন এলো কোণের দুটি সাইড তথা বাহু। আর এই যে ওকে বলা হবে শীর্ষ বিন্দু বলা হবে। আরেকটি কথা বলতে চাই, তোমাদের ক্লিয়ার করতে দিতে চাই, কোণ লেখা যাবে সাধারণত দুই ভাবে। খেয়াল করবা, অ্যাঙ্গেল তথা কোণ লেখা যাবে দুই ভাবে, পি ও কিউ বা কিউ ও পি। অবশ্য মনে রাখবে শীর্ষবিন্দু যেটা, সেটা অবশ্যই থাকবে মিডলে বা মিড পয়েন্টে থাকবে, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। কোণ লেখা যাবে দুই ভাবে, খেয়াল করবা আজকে থেকে। তাহলে দেখো চিত্রে ওপি ও কিউ রশ্মিরা তাদের সাধারণ প্রান্তবিন্দু ওতে পি ও কিউ উৎপন্ন করছে। ও বিন্দুটি হচ্ছে কোণ পি ও কিউ এর শীর্ষবিন্দু, আমি ইতিমধ্যে ডিসকাস করেছি। নেক্সট, এবার ছিল আমাদের লার্নিং আউটকামে সরল কোণ। সরল বলতে কি বুঝি আমরা? আমরা বলি লোকটি সরল, মানে কি লোকটি সোজা, তাই না? সোজা, লোকটি বাঁকা না। সরল মানে সোজা, আমরা শাব্দিক বা সাধারণ অর্থে বুঝে থাকি। তাহলে সরল কোণ মানে কি? যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল। স্ট্রেট তো সোজা। দুটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্তবিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে। খেয়াল করবা, রশ্মি, রেখাংশ এবং রেখা ছাড়া তোমাদের কিন্তু আজকে আলোচনায় কিছুই নেই। তাহলে দুটি বিপরীত রশ্মি, নিচের চিত্রটি খেয়াল করি আমরা। দেখো, বিপরীত রশ্মি বলতে এখানে দুটি রশ্মি কোথায়? সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা কল্পনা করি সিবি একটি কিন্তু রেখা। খেয়াল করো, আবার ইন্ডিভিজুয়াল চিন্তা করো, এবি চিন্তা করো, এবি কিন্তু একটি রশ্মি। আবার এদিকে বিপরীত দিকে চিন্তা করো, বিপরীত দিকে তুমি কিভাবে বুঝবে? যদি এটা দক্ষিণ দিকে যায় তাহলে উত্তর দিকে তার বিপরীত হবে, যদি পূর্ব দিকে যায় তার পশ্চিম হবে, তার অপোজিট সাইড। তাহলে এবির রশ্মির বিপরীত রশ্মি কিন্তু এসি।
তাহলে এবি একটি রশ্মি আর এসি একটি রশ্মি, দুটি রশ্মির প্রান্তবিন্দু কিন্তু এ, খেয়াল করো। তাহলে প্রান্তবিন্দু এতে দুটি রশ্মি কিন্তু মিলিত হয়েছে। তাহলে যেখানে মিলিত হবে দুটা রশ্মি প্রান্তবিন্দু, সেখানেই কিন্তু কোণ উৎপন্ন হবে। আমরা একটু আগেই কোণের ডেফিনেশন আমরা থেকে জেনেছি বা পড়েছি। তাহলে এখানে বলো কোনটা আসছে আমার? এটাই হচ্ছে আমার অ্যাঙ্গেল, তথা আমরা লিখতে পারি অ্যাঙ্গেল সি এ বি অর অ্যাঙ্গেল বি এসি। সুপ্রিয় শিক্ষার্থী দেখো, এ এ শীর্ষবিন্দু তথা এই দুটা রশ্মির যে প্রান্তবিন্দু এ, এটি হলো শীর্ষবিন্দু। আর শীর্ষবিন্দু অবশ্যই সব সময় মিডলে তথা মাঝখানে অবস্থান করবে। নেক্সট দেখো, আমার আলোচনা প্রেক্ষিতে চিত্রে এবি একটি রশ্মি, এবি রশ্মির প্রান্তবিন্দু এ থেকে এবি এর বিপরীত দিকে এসি রশ্মি আঁকা হয়েছে। এবি এসি রশ্মিদ্বয় তাদের সাধারণ প্রান্তবিন্দু এতে কোণ বিএসি উৎপন্ন করেছে। কোণ বিএসি কে সরল কোণ বলা হয়। তাহলে বিএসি হচ্ছে এক সরল কোণ। তাহলে সরল কোণের পরিমাপ, সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের জানতে হবে, এক সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি তথা 2 সমকোণ। যদি তোমাকে প্রশ্ন করা হয় যে এক সরল কোণ কয় সমকোণ, তুমি কি উত্তর দিবে? তুমি বলবে 2 সমকোণ। আর যদি বলে কত ডিগ্রি, তাহলে কিন্তু তুমি উত্তর দিবে 180 ডিগ্রি। দুভাবে আমরা অ্যান্সার দিতে পারবো সুপ্রিয় শিক্ষার্থী। এবার খেয়াল করো, আমাদের লার্নিং আউটকামে ছিল সন্নিহিত কোণ, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল ছিল আমাদের। তো যদি কোনো তলে দুটি কোণের, খেয়াল করবা সুপ্রিয় শিক্ষার্থী, যদি কোনো তলে দুটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোণদ্বয় সাধারণ বা বিপরীত পাশে অবস্থান করে, তবে ওই কোণদ্বয়কে সন্নিহিত কোণ তথা ইংলিশে বলা হয় অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলা হয়, সন্নিহিত কোণ বলা হয়। তাহলে আমার চিত্রটি খেয়াল করে নিই। খেয়াল করো, বি এ সি একটা অ্যাঙ্গেল, সি এ ডি আরেকটি অ্যাঙ্গেল। বি এ সি অ্যাঙ্গেলের শীর্ষবিন্দু কোনটা বলো? এ, গুড। আবার সি এ ডি এই অ্যাঙ্গেলের শীর্ষবিন্দু কোনটা বলো? এ, গুড, থ্যাংক ইউ। তোমার শীর্ষবিন্দু তথা কোণের শীর্ষবিন্দু তোমরা শিখতে পেরেছো। তাহলে এই দুটা কোণের একই শীর্ষবিন্দু তথা এ। আবার বলো তো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে কয়টি রশ্মি আছে? 3টি, গুড, থ্যাংক ইউ। 1টি, 2টি, 3টি, বি এ এসি অ্যান্ড এডি 3টি রশ্মি কিন্তু এখানে আছে। তাহলে তোমরা কিন্তু রেখা রেখাংশ রশ্মি অবশ্যই শিখে গেছো মনে হচ্ছে। তাহলে সন্নিহিত কোণ কি? এই কোণ বি এ সি কে এবং কোণ সি এ ডি কে পরস্পরে সন্নিহিত কোণ বলা হবে সুপ্রিয় শিক্ষার্থী। এ বিন্দুতে কোণ বিএসি এবং কোণ সিএডি উৎপন্ন হয়েছে। এ বিন্দুর কোণ দুটি শীর্ষবিন্দু এবং বিএসি এবং সিএডি কে বলা হবে পরস্পর সন্নিহিত কোণ তথা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। খেয়াল করবা, তাহলে সন্নিহিত কোণ কিন্তু দুইটা হবে, সবসময় করা হবে দুইটা, এবং তাদের শীর্ষবিন্দু কিন্তু হবে একটি। কোণ হবে দুটি, বাট শীর্ষবিন্দু হবে একটি সুপ্রিয় শিক্ষার্থী। নেক্সট, এবার আমরা দেখতে পাচ্ছি যে রাইট অ্যাঙ্গেল তথা সমকোণ এবং পারপেন্ডিকুলার লম্ব। আমরা এখন সমকোণ ও লম্ব নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের কিন্তু জ্যামিতির মৌলিক ধারণা, ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, ঘড়ি তুলে মহাদেশ, সাগর অতল, এই ছোট ছোট জ্যামিতি থেকে কিন্তু তোমাকে বড় জ্যামিতির দিকে এগিয়ে যেতে হবে, এটাই নিয়ম। তাহলে সমকোণ কি? যদি একই রেখার উপর অবস্থিত দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয়। সুপ্রিয় শিক্ষার্থী, সন্নিহিত কোণ ছাড়া কথা নেই। সন্নিহিত কোণ, দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয়, তবে কোণ দুটি প্রত্যেকটি সমকোণ হবে। সমকোণের বাহু দুটি পরস্পরের উপর লম্ব হবে। আমরা চিত্র থেকে ক্লিয়ার হয়ে নিই। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, বিডি একটি রেখা চিনে ফেলেছ। আবার যদি বলি এডি কি? এডি একটি রশ্মি, এবি একটি রশ্মি, এসি একটি রশ্মি, রশ্মি রশ্মি রশ্মি, আবার বিডি একটি রেখা। খেয়াল করছো, রেখা রেখাংশ রশ্মিতে কিন্তু ভরপুর তোমাদের আজকের এই লেকচারটি। তাহলে আবার সিএবি এই অ্যাঙ্গেল, আবার সিএডি এই অ্যাঙ্গেল তথা দুটি অ্যাঙ্গেলে কিন্তু একই বিন্দুতে মিলিত হয়েছে, তথা এই হচ্ছে এই দুটি কোণের শীর্ষবিন্দু। সন্নিহিত কোণের সংজ্ঞা ছিল দুটি কোণে কিন্তু একই শীর্ষবিন্দু হবে। তাহলে এই সিএবি এবং কোণ সিএডি দুটি কোণ উৎপন্ন হয়েছে। এ বিন্দু কোণ দুটির শীর্ষবিন্দু জানো তোমরা। বিএসি এবং কোণ সিএডি পরস্পর সমান হলে, আরেকটি কথা খেয়াল করো, ইতিমধ্যে তোমরা জেনেছ এই অ্যাঙ্গেলটা কিন্তু তথা বি এ ডি, এটা কি একটি অ্যাঙ্গেল হচ্ছে বলো? স্ট্রেট অ্যাঙ্গেল। লাভলি। তাহলে স্ট্রেট অ্যাঙ্গেল তথা সরল কোণ তোমরা শিখেছ। স্ট্রেট অ্যাঙ্গেল কত ডিগ্রি বলো? 180 ডিগ্রি। থ্যাংক ইউ। তাহলে 180 ডিগ্রিকে যদি আমরা ডিভাইডেড করি, 2 দিয়ে ভাগ করি, কত কত পাবো? তাহলে এই সন্নিহিত কোণটা হচ্ছে একটা সরল কোণ তথা 180 ডিগ্রি। যেহেতু তারা সমান হয়েছে, তাহলে তারা কত কত পাবে বলো?
90 and 90। আর যখনই তারা 90 90 হয়ে গেছে তখনই তাদেরকে বলবো আমরা সমকোণ। আর যখন সমকোণ হবে, সমকোণে এই বাহু দুটাকে বলা হবে, মানে একটিকে অপরটির উপর লম্ব বলা হবে এসি লম্ব এবি অথবা এবি লম্ব এসি, আবার এসি লম্ব এডি অথবা এডি লম্ব এসি। সুপ্রিয় শিক্ষার্থী, এদিকে বলা হয় দে আর পারপেন্ডিকুলার টু ইচ অফ আদার, তারা একজন আরেকজনের উপর লম্ব হবে। তাহলে তোমরা সমকোণ এবং লম্ব সম্পর্কেও কিছু ধারণা লাভ করতে সক্ষম হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, যদি হয় 90 ডিগ্রি করে প্রত্যেকটা কোণ, তাহলে এসি হবে লম্ব, আর এসি যদি লম্ব হয় তাহলে প্রত্যেকটা কোণ হবে 90 ডিগ্রি করে তথা সমকোণ হবে। নেক্সট আসো, পূরক কোণ তথা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। দুটি সন্নিহিত কোণের পরিমাপের যোগফল যদি 90 ডিগ্রি হয় তবে কোণ দুটি একটিকে অপরটির পূরক কোণ বলা হবে। খেয়াল করতে হবে, সন্নিহিত কোণের দুটা কোণের যোগফল হবে কিন্তু তোমার 90 ডিগ্রি, অ্যাট ফার্স্ট 90 ডিগ্রি হবে। তার মানে কি বি ও এ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 90 ডিগ্রি আমরা এঁকে নিয়েছি বা ধরে নিয়েছি, বি ও এ। তাহলে বি ও সি আর সি ও এ দুটা কিন্তু সন্নিহিত কোণ হয়েছে এবং তাদের একই শীর্ষবিন্দু হয়েছে। লোকের তাহলে এই কোণ দুটিকে বলা হবে একে অপরের পূরক কোণ তথা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পরস্পর পূরক কোণ। সুপ্রিয় শিক্ষার্থী, দুটা সন্নিহিত কোণ হয়েছে আমার, তাদের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। আর অবশ্যই মনে রাখতে হবে দুটি সন্নিহিত কোণের যোগফল অবশ্যই 90 ডিগ্রি হতে হবে, তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলা হবে। আর যখন খাতায় অ্যাপ্লাই করতে যাবে, পরীক্ষা অ্যাপ্লাই করবে, যদি তোমার বলা থাকে যে একটা কোণ 30 ডিগ্রি, তাহলে তার বাকি পূরক কোণটি কত ডিগ্রি বা 30 ডিগ্রি পূরক কোণ কত ডিগ্রি, অবশ্যই তোমরা সেখানে 90 ডিগ্রি থেকে মাইনাস করে দিলে বাকিটা পেয়ে যাবে। তোমাদের এগুলো লাগবে অবশ্যই পরীক্ষাতে। সম্পূরক কোণ, খেয়াল করো সম্পূরকের মধ্যে কিন্তু পূরক ভূমি আছে, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল যাকে বলা হয়। দেখো সম্পূরকের মধ্যে পূরক আছে, পূরক সম্পূরক। দুটি সন্নিহিত কোণের যোগফল যদি 180 ডিগ্রি 180 ডিগ্রি হয় তবে একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হবে, ঠিক পূরকের স্টাইলে। জাস্ট পূরকই ছিল 90 ডিগ্রি আর সম্পূরকই হবে 180 ডিগ্রি। বি কেয়ারফুল, সন্নিহিত কোণ ঠিক আছে, এখানেও দুটি সন্নিহিত, ওখানেও দুটি সন্নিহিত। চলো আমরা চিত্রটি দেখে নিই। তাহলে এবি একটি রেখার ও বিন্দুতে ওসি একটি রশ্মি মিলিত হয়েছে। দেখো আমরা কিন্তু বলতে পারি এই অ্যাঙ্গেলটা তথা এ ও বি যদি চিন্তা করি কি অ্যাঙ্গেল হয়েছে বলো, স্ট্রেট অ্যাঙ্গেল, সরল কোণ। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এ ও বি একটা সরল কোণ হয়েছে, 180 ডিগ্রি হয়েছে। আর সন্নিহিত কোণ দুটা হয়েছে এ ও সি, সি ও বি। কখন আমরা সন্নিহিত কোণ বুঝবো, কাদেরকে বলবো, যখন দুটি কোণের একই শীর্ষবিন্দু হবে। খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থী, একই শীর্ষবিন্দু, দ্যাট মিনস ও কিন্তু দুইটা অ্যাঙ্গেলেরই শীর্ষবিন্দু, মানে কমন পয়েন্ট। তাহলে এই ওটা হচ্ছে শীর্ষবিন্দু, তাহলে এরা সন্নিহিত কোণ, এদের যোগফল 180 ডিগ্রি যদি হয় তবে একটিকে অপরটির সম্পূরক কোণ তথা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলা হবে। তাহলে এওসি কে বলবে বিওসি এর সম্পূরক কোণ, আবার বিওসি কে বলবে এওসি এর সম্পূরক কোণ, একে অপরের পরস্পর। এবার দেখো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল তথা বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ কি জিনিস? কোন কোণের বাহুদের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে তা ওই কোণে বিপ্রতীপ কোণ তথা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। বিপ্রতীপ কোণ, সুপ্রিয় শিক্ষার্থী আমি একটু চিত্র দেখাচ্ছি, যদিও দেখাবো। এইটার বিপ্রতি হচ্ছে এটা, আর এটার বিপ্রতি হবে এটা। একদম তোমাকে শর্টকাট মেথড আমি একটু বলে দিচ্ছি। খেয়াল করো, এবি এবং সিডি দুটি সরল রেখা, তারা ও বিন্দুতে ছেদ করেছে। খেয়াল করো, এই ছেদ আর মিলিত নিয়ে একটি কথা বলতে চাই। যখন দুটি রেখা এরকম ছেদ, এটাকে বলে ছেদ, আর এটার সাথে যখন এটা আসবে এটাকে বলে সুপ্রিয় শিক্ষার্থী মিলিত হয়েছে। তোমরা অনেক সময় বই পুস্তক খেয়াল করবা, এই ভাষাটা নিয়ে আমাদের মধ্যে একটু প্রবলেম কাজ করে। এটা হচ্ছে ছেদ আর এটা হচ্ছে মিলিত। ছেদ মানে বেরিয়ে যাবে, আর মিলিত মানে মিলে থাকবে আর বের হবে না। তা ছেদ আর মিলিত পার্থক্য। তাহলে বিপ্রতীপ কোণ আমরা দেখতে পাচ্ছি। দেখো এবিসিডি দুটো সরলরেখা ও বিন্দুতে ছেদ করেছে, ফলে ও বিন্দুতে 4টি কোণ উৎপন্ন হয়েছে, 1 2 3 4। প্রত্যেকের কিন্তু শীর্ষবিন্দু ও। তার মানে এখানে একাধিক সন্নিহিত কোণ উৎপন্ন আছে, সরল কোণ আছে, সন্নিহিত আছে, রেখা রশ্মি হিউজ পরিমাণ। দেখো এওসি এওডি বিওসি বিওডি 4টি কোণ উৎপন্ন হয়েছে, এতে প্রত্যেকের শীর্ষবিন্দু কিন্তু দেখো প্রত্যেকের মিডলেও আছে। আমি একটু আগে বলেছিলাম মিডলে যারা থাকবে তারাই হচ্ছে শীর্ষবিন্দু। একদম সহজ কথা। এদের প্রত্যেকের শীর্ষবিন্দু। এদের মধ্যে এওসি, এই অ্যাঙ্গেল এওসি এর বিপ্রতীপ হচ্ছে বিওডি, আর এওডি এর বিপ্রতীপ হচ্ছে বিওসি, তথা এটার অপোজিট এটা আর এটার অপোজিট হবে এটা। এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। এখন অ্যাঙ্গেল এওডি যদি 30 ডিগ্রি হয় সাপোজ, তাহলে তার বিপরীত বা বিপ্রতীপ কোণটাও 30 ডিগ্রিই হবে। খেয়াল করবো। সমান্তরাল সরলরেখা প্যারালাল স্ট্রেট লাইনস
সমান্তরাল, আমি অনেক সময় ক্লাসে বলি তুমি ওর সাথে সমান্তরাল দূরত্ব বজায় রেখে চলবে, মানে কি ওর সাথে দেখা হবে না, কথা হবে না, বলে না স্যার এটা হবে না স্যার। একই সমতলে অবস্থিত দুটি সরলরেখা একে অপরকে যখন ছেদ করতে পারে না তখন তাদেরকে আমরা সমান্তরাল সরলরেখা বলে থাকি। সমান্তরাল কখনোই ছেদ করতে পারে না। এটা আমি একটু লম্ব দূরত্বের সাহায্যে দেখাতে চাই। দেখো এবি ও সিডি দুটি সরল রেখা, এবি রেখার উপরে এলপি আর যথাক্রমে 3টি পয়েন্ট নেওয়া হয়েছে এবং সেখান থেকে যথাক্রমে এলএমপি কিউ আরএন 3টি লম্ব দূরত্ব সিডি রেখার উপর অঙ্কন করা হয়েছে। তোমরা যদি অবশ্যই এটা মেপে দেখো রোলার সাহায্যে বা যা দিয়ে মাপো না কেন, এলএম পিকিউ এবং আরএন এর দৈর্ঘ্য তথা দূরত্ব সমান হতেই হবে। আর যদি সমান হয় তখনই আমরা এবি এবং সিডি রেখাদ্বয়কে সমান্তরাল সরলরেখা বলবো। আর যদি দূরত্ব সমান না হয়, একটুও যদি সমান না হয়, তাহলে সেটাকে সমান্তরাল বলা যাবে না। তথা তোমরা সাধারণ একটা কথা জানো, রেল লাইনটা কিন্তু সমান্তরাল থাকে, অবশ্যই মধ্যবর্তী দূরত্বটা সমান কাজ করবে, সেটা বাঁকা হোক আর আঁকা হোক, তো দূরত্ব সমান হতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, যদি সাপোজ এটা 4 সেন্টিমিটার, এটা যদি থাকে 3.99 cm, যদি এক চুলো অর্থাৎ 0.1 পার্থক্য থেকে এটি কিন্তু কোথাও গিয়ে এক সময় মিলেই যাবে, মিলতেই হবে, অসীমে গিয়ে হলেও মিলবে। কাজে দূরত্ব সমান না হলে, মধ্যবর্তী দূরত্ব যদি সমান না হয়, তাহলে কখনোই সমান্তরাল সরলরেখা হতে পারে না। সুপ্রিয় শিক্ষার্থী, সমান্তরাল হওয়ার আরেক কিছু শর্ত তোমায় দেখাচ্ছি। দেখো এখানে এবিসি দুটি সরলরেখা ইএফ সরলরেখা ছেদ করছে পিও কিউ বিন্দুতে 4টি কোণ, এখানে 4টি তথা 8টি কোণ উৎপন্ন হয়েছে। যদি একান্তর কোণ জোড়া বা অনুরূপ কোণ জোড়া অথবা ছেদকের একই পার্শ্ব অন্তস্থ কোণদ্বয় যদি পরস্পর অর্থাৎ দুটো মিলে যদি 90 ডিগ্রি, দুই সমকোণ তথা 180 ডিগ্রি হয়, তাহলে কিন্তু সমান্তরাল সরলরেখা হবে তারা। নেক্সট চিত্র দেখে নাও তোমরা, একটু খেয়াল করো। এবি এবং সিডি সরলরেখাদ্বয় ইএফ একটি সরলরেখা পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, ফলে 8টি কোণ উৎপন্ন হয়েছে। 1 থেকে 8 পর্যন্ত লোক 8টি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে দেখো 1 5 3 7, আবার 7 1 5 3 7 2 6 4 8, এদিকে বলা হচ্ছে অনুরূপ কোণ। এরা হচ্ছে অনুরূপ কোণ। সুপ্রিয় শিক্ষার্থী, আমি যে দাগ টানি, এটা একটা অনুরূপ, এটা একটা অনুরূপ, বা এটা একটা অনুরূপ, এটা একটা অনুরূপ, তাহলে এখানে 8টি কিন্তু অনুরূপ কোণ উৎপন্ন হয়েছে। যদি অনুরূপ কোণগুলো সমান হয় তবেও রেখা দুটি সমান্তরাল হবে। নেক্সট, যদিও একান্তর কোণ একটু বলেন এই চিত্রের মাধ্যমে তোমার এখানে, এ দুটো সমান্তরাল সরলরেখা, এটা হচ্ছে ট্রান্সভার্সাল তথা ছেদক, যদি তথা এই যে দুটো কোণ উৎপন্ন হবে এদেরকে বলে একান্ত কোণ তথা অল্টারনেট অ্যাঙ্গেল বলা হয়। সেটা জেড হতে পারে, আবার এন হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, এরা হচ্ছে একান্তর তথা অল্টারনেট অ্যাঙ্গেল, জেড অথবা এন আকৃতি হবে। তাহলে এখানে খেয়াল করো একান্ত কোণ এখানে কি কি আমার আছে, দেখো 3 6 3 6 4 5, এরা কিন্তু একান্ত কোণ। যদি একান্ত কোণ জোড়া সমান হয় তাহলে রেখা দুটি সমান্তরাল হবে। এগুলো কিন্তু সমান্তরাল হওয়ার শর্ত। আবার দেখো ছেদকের একই পাশে অন্তস্থ, মানে ইএফ ছেদকের একই সাইডে ডান পাশে 4 এবং 6, এখানে দুটো কোণ উৎপন্ন হয়েছে, এই দুটো কোণের যোগফল হবে 180 ডিগ্রি। অথবা বাম পাশে 3 এবং 5, এই দুটো কোণের যোগফল হবে 180 ডিগ্রি। যদি সেটাও হয় তাহলে ওই রেখা দুটোকে আমরা সমান্তরাল বলে চিহ্নিত করব। এখন তোমাদের জন্য এতটুকু আলোচনার প্রেক্ষিতে একটু উপপাদ্য দিয়ে আলোচনা করতে চাই, একটি থিওরিয়াম, যে একটি সরলরেখা একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 2 সমকোণ। এতক্ষণ যে আমরা আলোচনা করছি রেখা, রেখাংশ, রশ্মি, তারই ধারাবাহিকতার মধ্য দিয়ে এই মৌলিক বিষয় নিয়ে তোমরা উপপাদ্যগুলো করতে পারবে তথা আলোচনা করতে পারবে। ওই মৌলিক বিষয় যদি না জানতে তাহলে কিন্তু এগুলো প্রমাণ করা সম্ভব না। আর এখন তোমাদের পক্ষে এখন প্রমাণ করা ইজি হয়ে যাবে। দেখো এবি একটি রেখা, তার উবিন্দুতে ওসি একটি রশ্মি মিলিত হয়েছে, অর্থাৎ যে যদি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে প্রমাণ করতে হবে এদের এরা মিলে হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ বা এক সরল কোণ। খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থী, এ ওসি এবং বিওসি এই দুটো কোণ যোগ করলে হবে 2 সমকোণ। চলো আমরা এখন প্রমাণ করি। জ্যামিতি কিছু প্রমাণ করতে হলে তোমাদের কিছু এক্সট্রা থিং করতে হবে, এক্সট্রা জিনিস করতে হবে, ড্র করতে হবে, যাকে বলা হয় অঙ্কন। খেয়াল করো আমরা কিন্তু ইতিমধ্যেই একটু অঙ্কন করে ফেলছি যে এবি রেখার উপর উডি লম্ব আঁকি। খেয়াল করো এবি রেখার উপর উডি লম্ব আঁকি, ঠিক আছে? তাহলে এ ও সি, এখান থেকে আমি একটু দেখা নিই যে উডি লম্ব এঁকে নিয়েছি। এ ও সি, এ ও সি এই কোণটা আর বি ও সি সমান। আমরা এ ও ডি, আমরা এই এ ও সি কোণকে ভেঙে আমরা লিখতে পারি এ ও ডি আর লিখতে পারি ডিওসি, তথা এটা যোগ এটা। সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা লিখেছি এ ও ডি ডিওসি, বিওসি কিন্তু অক্ষত অবস্থায় রেখেছে। এখন খেয়াল করো যে
এই যে এ ও ডি আর ডি ও সি মিলে আমরা কি লিখতে পারি? এ ও ডি, এ ও ডি আবার ডি ও সি। আমাদের আসছে যেখানে এ ও ডি, আমরা এই ডি ও সি আর বি ও সি এই দুটো কোণকে মিলে আমরা কি লিখতে পারি? ডিওবি। থ্যাংক ইউ, ডিওবি। তোমরা জেনেছ যে একটি রেখার উপর যদি আরেকটি রেখার লম্বা হয় কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 90 ডিগ্রি। থ্যাংক ইউ। তাহলে ডিওবি কত ডিগ্রি? 90। গুড। এওডি কত ডিগ্রি? 90। থ্যাংক ইউ। তাহলে 90 90 দেখো লোকেট। তাহলে এওডি হচ্ছে এক সমকোণ, ডিওবি হচ্ছে এক সমকোণ, এক সমকোণ যোগ এক সমকোণ তথা দুই সমকোণ তথা আমাদের থিওরামটা প্রুফ হয়ে গেল। একটি সরলরেখার একটা বিন্দুতে একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হবে তাদের সমষ্টি হচ্ছে দুই সমকোণ। তোমাদের আজকের এই পাঠে আমি কিছু ভ্যালুয়েশন তথা মূল্যায়ন করতে চাই। খেয়াল করবা, একটু মূল্যায়ন করতে যাচ্ছি তোমাদের বিষয়টা নিয়ে। আজকে যে কতটুকু মনোযোগ সহকারে ক্লাস করেছ তার একটু প্রমাণ, তার বহিঃপ্রকাশ ঘটবে এখনই তোমাদের মাঝে। একটি কোণের কয়টি শীর্ষবিন্দু থাকে বলো? কয়টি? দুইটি? নো, হয়নি। একটি কোণের কয়টি শীর্ষবিন্দু? আবার বলো। একটি। থ্যাংক ইউ সো মাচ। দুটি সন্নিহিত কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাদেরকে কি বলে? পূরক কোণ। গুড, লাভলি। নাম্বার 3 আসো, এক সরল কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। গুড, মনোযোগ ছিল তোমরা পাঠে, বুঝতে পারছি। 50 ডিগ্রির বিপরীত কোণ কত ডিগ্রি? 50 ডিগ্রি। গুড, অসংখ্য ধন্যবাদ, তবে অনেক মনোযোগ ছিল। 120 ডিগ্রির সম্পূরক কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। কিভাবে বের করেছ? 180 থেকে 120 মাইনাস করেছো। থ্যাংক ইউ। তাহলে প্রতিদিনের মতো আজকে একটু বাড়ির কাজ না দিলেই নয় তোমাদের। দেখো, তিনটে কোণ দেওয়া আছে উদ্দীপকে, 25 ডিগ্রি, 100 ডিগ্রি এবং 130 ডিগ্রি। প্রথম কোণের পূরক কোণ নির্ণয় তোমরা করবে। পূরক কোণ তোমরা জানো কিভাবে নির্ণয় করে। আর খ নম্বর দেখো, দ্বিতীয় কোণের সম্পূরক কোণটা নির্ণয় করবে এবং তৃতীয় কোণের সম্পূরক কোণের বিপরীত কোণ নির্ণয় করবে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বাড়ির কাজটি তোমরা অবশ্যই সুচারুরূপে করবে এবং স্কুল খুললে তোমাদের সাবজেক্ট টিচারকে দেখাবে, খাতাটি মূল্যায়ন করে মূল্যায়িত হবে। এবং এতক্ষণ আমার সঙ্গে তোমাদেরকে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং তারই সঙ্গে তোমরা যারা আজকে ক্লাসটি মিস করেছ তারা মোহনা টেলিভিশনের ফেসবুক পেজ অথবা ইউটিউব লিঙ্ক থেকে তোমরা ক্লাসটি অবশ্যই দেখে নিবে। ভালো থেকো, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।